গত কয়েকদিন ধরে লঘুচাপের প্রভাবে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী, সিলেট সহ সারা দেশের বড় বড় নগরগুলোর পথ, ঘাট, অলিগলি। মূল রাস্তা তো বটেই, অনেক জায়গায় বাসা বাড়িতেও পানি ওঠে। খোঁড়াখুঁড়ি, নতুন নির্মাণ, খাল, নালা, ছড়া ভরাট এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সমন্বয়হীনতার সঙ্গে যুক্ত হওয়া প্রবল বর্ষণে রাস্তাঘাট হয়ে পড়ে চলাচলের অযোগ্য। সারা দেশের নগর জুড়ে সৃষ্টি হয় জলজট। রাস্তার এই জলজটের কারণে গাড়ির ইঞ্জিনে পানি প্রবেশ করা, ইঞ্জিন বিকল হয়ে রাস্তায় পড়ে থাকে। এর ফলে সৃষ্ট যানজট নগরীর মানুষের ভোগান্তি আরো বহুগুণ বাড়িয়ে দেয়। স্কুলগামী শিক্ষার্থীরা পড়ে সবচেয়ে বিপাকে। অনেক স্কুলেও পানি প্রবেশ করেছে, এর ফলে স্কুলগুলো বন্ধ ঘোষণা করতে হয়। শিল্প কারখানার কেমিক্যালের বিষাক্ত দূষিত পানি বৃষ্টির পানির সাথে মিশে অনেকের হাতে ও পায়ে দেখা দেয় নানা রোগ। এছাড়াও পানির নিচে বিভিন্ন খানাখন্দ দেখা না যাওয়ায় ঘটছে সড়ক দুর্ঘটনা। ভারী বর্ষণ হলেই এ দুর্ভোগ নতুন নয়, দিন মাস বছর পেরিয়ে চিরায়ত দুর্ভোগে রূপ নিচ্ছে এ বৃষ্টি। এ দুর্ভোগ থেকে পরিত্রাণের উপায় জানে না সাধারণ মানুষ। আজ বৃহস্পতিবার, রাজকাহনের ফোন লাইন আছে খোলা, আর প্রতিদিনের মতো ফেসবুক ও ইউটিউবে তো থাকছি। নগর কর্তৃপক্ষ অথবা সরকারের কোনো পর্যায় থেকে এই দুর্ভোগ নিরসনে কি উদ্যোগ নেওয়া হয়েছে, এই নিয়ে আপনাদের প্রশ্ন ও মতামতের উত্তর দিতে আজ রাজকাহন স্টুডিওতে আছেন, রাজকাহনের সঙ্গে সংযুক্ত হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আহসান হাবিব কামাল এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স চট্টগ্রাম চ্যাপ্টারের বর্তমান সভাপতি প্রকৌশলী অধ্যাপক আলী আশরাফ। স্বাগত আপনাদের চারজনকেই। অসংখ্য ধন্যবাদ তিন মেয়রকে সময় দেওয়ার জন্য। এবং দুর্ভাগ্যজনক যে আমরা চট্টগ্রামের জলাবদ্ধতা যা নিয়ে আসলে সবচেয়ে বেশি আলাপ হচ্ছে ঢাকার পরপরই, আমরা সেই মেয়রকে আসলে সংযুক্ত করতে পারিনি, মেয়র আমাদের সময় দিতে পারেননি। আমি আরিফুল হক চৌধুরী আপনাকে দিয়ে শুরু করতে চাই, যদিও বলতেই হয় যে আরিফুল হক চৌধুরী আপনি আসলে যতদিন ধরে নির্বাচিত হয়েছেন, যতদিন ধরে দায়িত্ব নিয়েছেন, তার বেশিরভাগ সময়টাই আপনাকে জেলে কাটাতে হয়েছে। কিন্তু তবু আপনি কি, আপনার অভিজ্ঞতা কি বলছে যে সিলেটের জলাবদ্ধতার কারণ কি, আর সিলেট সিটি কর্পোরেশন কি করেছে, কতটুকু করেছে, তার হাতে কতটুকু ক্ষমতা আছে? দেখুন, ধন্যবাদ আপনাকে। এবং পূর্ণভূমি সিলেটে আপনারা জানেন ভারতের নিকটবর্তী আপনাদের চেরাপুঞ্জির পাশেই আমাদের এই সিলেটে মেঘালয় অবস্থিত, এবং এখানে পাহাড়ি ঢল আসে। তো আমি মেয়র নির্বাচিত হওয়ার পরেই নির্বাচনের আগে জনগণকে আমি নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলাম যে জলাবদ্ধতার হাত থেকে নগরবাসীকে রক্ষা করব। আমি সেই অনুযায়ী দায়িত্ব নেওয়ার পরেই আমি শুকনো মৌসুমে সমস্ত ছড়া খালকে খনন করেছি। এবং আমার এখানে যেটা প্রবলেম হয়েছে, 9টি ছড়া ছিল, বড় বড় ছড়া 9টি, এবং 16টি উপছড়া রয়েছে, এবং সেই ছড়াগুলো দীর্ঘদিন যাবে খনন হয়নি। এবং আমাদের সুরমা নদী স্বাধীনতার পর থেকে খনন না হওয়ার কারণে আমাদের নদী ভরাট হয়ে গেছে, যার জন্য পানিগুলো নিষ্কাশন হতে অনেক প্রবলেম হয়েছিল। আমি প্রকৌশলীদের সাহায্য নিয়ে, পরামর্শ নিয়ে, যেহেতু সরকারের পক্ষ থেকে বিরাট প্রকল্প খনন করার মতো সিটি কর্পোরেশনের সাধ্য নেই, সেখানে আমরা নদীর মধ্যখানে খাল খনন করেছিলাম বৃষ্টি আসার আগেই, যার ফলে বর্ষা আসার সঙ্গে সঙ্গেই আর সেখানে নদী তার নিজের গতিতেই সেই ড্রেজিংটা ন্যাচারালি হয়েছে। এবং আমরা সিটি কর্পোরেশনের সমস্ত প্রকৌশলী বিভাগকে নিয়ে, কাউন্সিলরদেরকে নিয়ে আমরা সমস্ত ছড়াগুলোকে খনন করেছিলাম বলেই বিগত এই অনিবিরাম বৃষ্টি হওয়ার ফলেও সিলেটের তেমন জলাবদ্ধতা হয়নি। কিন্তু আপনার নিশ্চয়ই মনে আছে জুন মাসের মাঝামাঝি, মানে আমি সংবাদ মাধ্যমের খবরই আপনাকে দিচ্ছি, যে জুন মাসের মাঝামাঝি সিলেট নগরীর অনেকগুলো জায়গা, উপশহর সহ, মীরাবাজার উপশহর সহ অনেকগুলো জায়গা পানিতে তলিয়ে যায়। এবং অন্তত সংবাদ মাধ্যমগুলো বলছে যে বৃষ্টি হলেই নগরীর অন্তত 50টি পয়েন্টে জলাবদ্ধতার সৃষ্টি হয়, অনেক জায়গায় হাঁটু থেকে কোমর
কোমর সমান পানি হয়। আর bdnews24.com এর 15ই জুন 2017 রিপোর্ট দেখছি, সেখানে আপনি বলছেন যে ছড়াগুলো আপনি উদ্ধার করেছেন আপনার নগরবাসীকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, কিন্তু bdnews24.com কিন্তু জুন মাসে লিখছে, এই বছরের জুন মাসে, যে আসলে ছড়াগুলোর অস্তিত্ব আছে শুধুই সিটি কর্পোরেশনের মানচিত্রে। শুনেন, ছড়াগুলোর উৎপত্তি শুধু সিটি কর্পোরেশনের মানচিত্রে নয়, এটা সিলেট শহর আগের থেকে এখন অনেক বড় হয়েছে। তখন সিলেট শহরে যখন আমাদের অনেকগুলো জলাশয়গুলো ছিল, সেইগুলা আপনার ব্যক্তি মালিকানাধীন, সেগুলা আপনার এনক্রোচমেন্ট হয়ে পাবলিক অনেকটা তাদের প্রাচীর দেওয়াতে পানিগুলা নিষ্কাশন হয়নি, এবং যার ফলে অনেক নিচু জায়গা উপশহর করা হয়েছে আনপ্ল্যান ওয়েতে, যার জন্য এই ভরাট হওয়ার কারণেই পানিগুলা নিষ্কাশন হতে অসুবিধা হয়েছিল। মেয়র আরিফুল হক চৌধুরী, আপনার কাছে এবং অন্য মেয়রদের কাছেও আমি আসলে জানতে চাইবো, এই অপরিকল্পিত উন্নয়ন এবং দখল মুক্ত করা নিয়ে আপনারা কি ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ছেন, এবং সেই চ্যালেঞ্জ কাটিয়ে না উঠলে আসলে কোনো সমস্যার সমাধান সম্ভব কিনা। মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, আমি আপনার কাছে যেতে চাই যে আপনিও আপনার দায়িত্বকালের 23 মাস কারাগারেই ছিলেন, কিন্তু আপনার নগরীর জলাবদ্ধতা নিরসনে আপনি কি করেছেন? যথেষ্ট করবার ক্ষমতা বা সক্ষমতা আপনার সিটি কর্পোরেশনের আছে কিনা? ধন্যবাদ নবনীতা আপাকে এবং ডিবিসির দর্শক বিন্দুকে, ডিবিসির পরিবার যারা রয়েছেন তাদের সকলকে। আমি খালি এটুকু বলতে চাই, রাজশাহী সিটি কর্পোরেশন আগামী 2020 সাল পর্যন্ত আমাদের একটি দীর্ঘ পরিকল্পনা রয়েছে। এটি 1994 সালে এই পরিকল্পনা গ্রহণ করা হয়। এই পরিকল্পনার মধ্যে আমরা আগামী 2020 সালে পরিকল্পনা শেষ হবে, তার পূর্বেই আমরা আরেকটি পরিকল্পনা নেওয়ার চেষ্টা করছি, যেটি 2050 সাল পর্যন্ত আমরা সিটি কর্পোরেশনে জলবদ্ধতার কোনো যেন আমাদেরকে জনগণকে এখান থেকে বিরত রাখে। আমি ইতিমধ্যেই পরিকল্পনা আমাদের 90% কাজ শেষ হয়েছে, সেটি আগামী বছর এবং তার পরের বছর আমাদের এই পরিকল্পনার শেষ পর্যায়ে চলে যাবে। আমি মনে করি যে রাজশাহী সিটি কর্পোরেশন এখন পরিকল্পিতভাবে ড্রেনেজ পদ্ধতিকে, যেহেতু শহরের অনেক জায়গা নতুনভাবে তৈরি হচ্ছে উপশহর, এবং বিভিন্ন জায়গায় পাবলিক ডেভেলপারের মধ্য দিয়ে সেখানে অনেক পরিকল্পনা তৈরি করা হচ্ছে, কিন্তু সেগুলি সিটি কর্পোরেশনের সাথে সংঘাতপূর্ণ নয় বা সেগুলি সিটি কর্পোরেশনের সাথে সংযোগপূর্ণও নয়। সেই কারণে কিছু জলবদ্ধতা আমাদের এখানে হতে পারে, কিন্তু সেটি কোনো নাগরিক অসুবিধার কারণে বা নাগরিক যে সুবিধাগুলি রয়েছে সেগুলির মধ্যে জলবদ্ধতা আমাদের সিটি কর্পোরেশনে নাই। আমি মনে করি রাজশাহী সিটি কর্পোরেশনের যতই পানি হোক, সেই পানি আমরা 1 ঘন্টার মধ্যেই এখান থেকে নিচে নামিয়ে। মেয়র রাজশাহী মোসাদ্দেক হোসেন বুলবুল, আপনার কাছে আমি জানতে চাইবো যে আমি ইত্তেফাকের রিপোর্ট দেখছি গত 15 তারিখের, সেখানে বলা হচ্ছে যে সারা রাজশাহী জুড়ে একটা পুকুর খননের উৎসবের মতো শুরু হয়েছে। কালভার্ট ব্রিজের মুখ বন্ধ করে পর্যন্ত পুকুর খনন চলছে, এবং বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি, দলীয়ভাবে প্রভাবশালী ব্যক্তিরা পুকুর খনন করছেন। এই ঘটনাটি নাকি রাজশাহীর জলাবদ্ধতার বিষয়টিকে বেশ জটিল করে তুলবে। না, এটি না। আমাদের সিটি কর্পোরেশনের এরিয়ার মধ্যে যে ড্রেনেজ প্রকল্প রয়েছে সেটি আমরা ইতিমধ্যে নিশ্চিত করেছি। আমাদের বাইরেও যে ক্যানেলগুলি রয়েছে, সেই খালগুলির যে অবস্থান, এটি সিটি কর্পোরেশনের বাইরে আমাদের সেটি নিয়ন্ত্রণ নাই। আমরা মনে করি এটি বরেন্দ্র এবং এলজিডিআর এই দুটি প্রতিষ্ঠান যদি সেই খালগুলিকে আরও ডিপ করে, বড় করে যদি এটিকে নদীর সাথে সংযোগ দেয়, তাহলে আমরা আরো উপকৃত হব। মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, এই যে বিভিন্ন সংস্থার সমন্বয়ের প্রসঙ্গটিও নিশ্চয়ই আমি আপনাদের কাছ থেকে শুনতে চাইবো। আহসান হাবিব কামাল, আপনার কাছে যেতে চাই। আপনি সেই সৌভাগ্যবান মেয়র, বিরোধী দল থেকে নির্বাচিত হবার পরেও আপনাকে জেলেও থাকতে হয়নি, আপনি পূর্ণ মেয়াদে আপনার আসনেই থেকে আপনি দায়িত্ব পালন করতে পারছেন। বরিশালের জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশন কতটুকু কি করতে পারলো?
কারণ আমার জেলে আমাকে যেতে হয়নি, কারণ আমার বিরুদ্ধে যে কেসগুলো করা হয়েছিল সেগুলো সঠিক নয় এবং সঠিক তথ্য না পাওয়াতে আমি জেলে যাইনি। কিন্তু আমার নামে অনেক কেস হয়েছে এবং অনেক কেস আছে। জলাবদ্ধতা নিরসনে, আপনার নগরীর জলাবদ্ধতা নিরসনে আপনি কতদূর কি করতে পারলেন? জুনের 21 তারিখ বিশেষ করে ভারী বৃষ্টিতে বরিশালের চারদিকে বরিশালে পানি উঠবার খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে। বরিশালে আসলে আমি যখন দায়িত্ব নেই তার আগে অনেক পানি জমতো রাস্তায়, কিন্তু আমি আগে অভিজ্ঞতা, আমি আরও 2 বার যখন পৌরসভা ছিল, আমি চেয়ারম্যান ছিলাম, মেয়র ছিলাম, আমার এই 16 বছর আমি এই চেয়ারে আছি। তো কাজেই আমার অভিজ্ঞতার আলোকে আমি দেখেছি যে পানি কীভাবে সরাতে হয়। ড্রেনেজের অভাব থাকলে হয়, আমি নতুন ড্রেন করেছি, সেখান থেকে পানি নেমে যায়। এবং আমার আগের যিনি ছিলেন সেখানটাতে ওনারা একটু ভুল করেছেন, যে ফুটপাথগুলো করেছেন সেখান থেকে স্ল্যাশ তোলার কোনো জায়গা রাখেননি। এই স্ল্যাশগুলোর সাথে ময়লা, এইগুলা উঠানো খুব মুশকিল। তা আমি কিছু নতুন করে পকেট বানিয়েছি, সেই পকেট থেকে আমি ময়লা তুলছি এবং আমরা দূরে ফেলে দিচ্ছি। আপনি মনে করছেন মেয়র যে আপনার এই প্রক্রিয়া কাজ করছে এবং 16 বছরের দায়িত্ব তাহলে মোটামুটি আপনাকে দেওয়া যায়, জলাবদ্ধতা নিরসনে নগর কর্তৃপক্ষ যে কাজ করছে বরিশালে তা কাজে দিচ্ছে বলে আপনি মনে করছেন? আপনার শেষের কথাগুলো অবশ্য আমি শুনতে পাচ্ছি না, কিন্তু আমাদের এই জলাবদ্ধতা আমি বলেছিলাম যে এই জলাবদ্ধতা আমি কমিয়ে দেব এবং ইনশাল্লাহ আমি 100 ভাগের মধ্যে 80 ভাগ আমি কমিয়েছি। আমাদের আজকে ফোন লাইন আছে দর্শক খোলা এবং আমরা ফেসবুক ইউটিউবে তো আছি, কাজে আপনাদের মেয়ররা তাদের পরিকল্পনা এবং তাদের বাস্তবায়ন সম্পর্কে যেসব কথা বলছেন আপনারা নিশ্চয়ই তার সঙ্গে একমত এবং দ্বিমত উভয়ই পোষণ করতে পারেন। কিন্তু আমি একটা বিরতিতে যাবার আগে খুব সংক্ষেপে অধ্যাপক আলী আশরাফ আপনার কাছে যেতে চাই। চট্টগ্রামের মেয়র যেহেতু নাই, আমি আপনার কাছেই জানতে চাই যে আপনার কি মনে হয় যে কেন চট্টগ্রামে জলাবদ্ধতা এত ভয়াবহ হয়ে উঠলো এবং এই জন্য মেয়র বলেছেন যে এই দায় সিটি কর্পোরেশনের নয়। সব মেয়ররাই যা বললেন তারা সকলেই জলাবদ্ধতা নিরসনের প্রতিশ্রুতি দিয়ে আসেন, কিন্তু পরে এ ধরনের কথাও আমরা অনেক মেয়রের কাছেই শুনি যে দায়িত্ব তাদের নয়। ধন্যবাদ নবনীতা, আপনাকে খুব চমৎকার প্রশ্ন করেছেন এবং চট্টগ্রামের এই সমস্যাটা অনেক পুরনো। আমি বলবো যে বর্তমান মেয়র অসহায়, উনি চাইলেও অনেক কিছু করতে পারেন না, কারণ হচ্ছে যে ওনার সেই সম্পদ নেই এবং সেই ক্ষমতাটুকুও নেই। আমি আপনাকে একটা উদাহরণ হিসেবে বলতে পারি, গত কিছুদিনের মধ্যে 3-4টা সংস্থার কথাবার্তা পত্রপত্রিকায় এসেছে। যেমন চট্টগ্রামের মেয়র মহোদয় বলছেন যে উনি প্রায় 6000 কোটি টাকার প্রজেক্ট পাঠিয়েছেন যেখানে জলাবদ্ধতা আছে। সিডিএ বলছে তারাও করতেছে এই কাজ, আবার ওয়াটার ডেভেলপমেন্ট বলছে তারাও করতেছে এই কাজ, এবং ওয়াসা একটা আবার মাস্টার প্ল্যান নিয়ে আগাচ্ছে। এখানে কোনো সমন্বয় নেই, প্রত্যেকে যার যার মতো একটা হাতিকে দেখছে এবং আমরা জনগণ আমরা আসলে অনেক সময় অন্ধকারে আছি যে কতটুকু কাজ কে করবে আমরা কিন্তু জানি না, ওভারল্যাপিং হচ্ছে কিনা আমরা জানি না। যেমন একটা উদাহরণ দিতে পারি, চট্টগ্রামে 95-এর একটা ড্রেনেজ মাস্টার প্ল্যান ছিল, সেটির সময় উত্তীর্ণ হচ্ছে। আবার ওয়াসায় দিকে আরেকটা ড্রেনেজ মাস্টার প্ল্যান করার উদ্যোগ নিয়েছে, ড্রেনেজ মাস্টার প্ল্যান প্লাস সিওয়েজ প্ল্যান। এখানে অনেক জায়গায় ওভারল্যাপিংটা হচ্ছে। এই একটা প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট এজেন্সিসগুলি এরা সবাই ভার্টিক্যালি লিঙ্ক, হরিজন্টাল লিঙ্কেজ নাই। আরেকটা অসহায় অবস্থার কথা আমরা বলি যে 1969 সনে পাকিস্তান পিরিয়ডে চট্টগ্রামে প্রথম মাস্টার প্ল্যান ড্রেনেজ মাস্টার প্ল্যানটা হয়।
এরপর থেকে এই পর্যন্ত পঞ্চম মাস্টার প্ল্যানের কাজ চলতেছে। আমরা সবাই প্ল্যান করেছি, কিন্তু সেই প্ল্যান বাস্তবায়ন করিনি। আমি এখানে আপনাকে থামাবো অধ্যাপক আলী আশরাফ, আপনার কাছে তো আসবোই। আমি একটা বিরতিতে যাব, বিরতির পর আমি 3 মেয়র আরিফুল হক চৌধুরী, মোসাদ্দেক হোসেন বুলবুল এবং আহসান হাবিব কামাল, আপনাদের 3 জনের কাছে জানতে চাইবো যে সমন্বয়হীনতা কোন সংস্থার দায়িত্ব তা না জানা, এবং এক প্ল্যানের সঙ্গে আরেক সংস্থার আরেক প্ল্যানের সমন্বয়ে না থাকা কোনগুলো আসলে, বা প্রভাবশালীদের দখলে থাকা খাল ছড়া নালা, কোন বিষয়গুলো আপনারা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখেছেন নগরীর যে কোনো উন্নয়নে, বিশেষ করে জলাবদ্ধতা নিরসনে? দর্শক, একটা বিরতিতে যাব, ফোন লাইন আছে খোলা আজ বৃহস্পতিবার, আর ফেসবুক আর ইউটিউবে তো আছি। ফিরে এলাম রাজকাহনে। আমাদের সঙ্গে একজন দর্শক যোগ দিয়েছেন, তিনি দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন বা মতামত দিন। রাজশাহী থেকে শফিক বলছিলাম। জি বলুন। আমি মাননীয় মেয়র মহোদয়ের কাছে একটা আমার প্রশ্ন আছে। আমি রাজশাহী 17 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমাদের আমচত্বর থেকে রাজশাহী কাস্টম জেনারেলের যে আবাসিক পর্যন্ত রাস্তার উত্তর পাশে যে আবাসিক এলাকাটা আছে, এখানে একটু বৃষ্টি হলেই দেখা যাচ্ছে জলাবদ্ধতার সমস্যাটা থাকে। তো এইখানে এই প্রসঙ্গে আমাদের মাননীয় মেয়র মহোদয় কোনো আছে কিনা? আপনাদের আবাসিক এলাকাটার নামটা যদি বলেন। উত্তর নদাপাড়া ধরে উত্তর নম্বর ওয়ার্ডে, উত্তর নদাপাড়া। জি, আমি মেয়র, আপনি শুনতে পেয়েছেন কিনা? মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল আপনাকে প্রশ্ন করেছেন 17 নম্বর ওয়ার্ডের একজন বাসিন্দা, যে উত্তর নওগাঁপাড়া আবাসিক এলাকায় একটু বৃষ্টি হলেই পানি জমে যাচ্ছে, এই বিষয়ে আপনাদের কোনো উদ্যোগ বা উদ্বেগ আছে কিনা? না, অবশ্যই ধন্যবাদ। যে প্রশ্ন করেছেন আমার নাগরিক, তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যে রাজশাহী সিটি কর্পোরেশনের 17 নম্বর ওয়ার্ডটি বিশাল। এই ওয়ার্ডে আমরা যে গত 5 বছরে আমাদের ইতিমধ্যে 4 কোটি টাকা ড্রেনের কাজ করা হয়েছে, এবং এটি মেল স্ট্রিমের যে ড্রেন, সেই ড্রেনের কাজ আমরা করা হয়েছে। ইতিমধ্যেই বাড়ি টু বাড়ি যে হোম টু হোম যে কানেকশনগুলি, সেগুলো এখনও কমপ্লিট হয়নি। তা আমরা আগামী শীত মৌসুমে আমাদের 17 নম্বর ওয়ার্ডের আরও 50 থেকে 60 ভাগ কাজ শেষ হবে। আমি মনে করি যে আগামী বছর এই সিটি কর্পোরেশন নতুন এরিয়া হিসাবে আমাদের এই আন্ডার ডেভেলপমেন্ট 17 নম্বর ওয়ার্ড, এখানে পরিকল্পিতভাবে হাউজিং যে সোসাইটি, সেটি কিন্তু তৈরি হয়নি। এটি বিভিন্ন রাস্তায় আমরা দেখেছি যে এখানে ড্রেনের অভাব রয়েছে, আমরা স্বীকার করি। এবং এই ওয়ার্ডে 20 কোটি টাকার কাজ করলে আমার বিশ্বাস যে আমরা ড্রেনেজ ফ্যাসিলিটিটা সম্পূর্ণভাবে আমরা নাগরিককে দিতে পারবো। মেয়র আরিফুল হক চৌধুরী, আমি আপনার কাছে যেতে চাই যে প্রসঙ্গ মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল তুলছেন, যে এই যে উন্নয়ন কাজ আপনিও শুরু করেছিলেন বলা, ছড়াগুলো উদ্ধারের বিষয়ে। একে ছড়াগুলো ঢাকার খাল যেমন, সিলেটের ছড়াগুলো তেমন, যে প্রভাবশালীরা নানা কারণে দখল করেছে। আবার অন্যদিকে অপরিকল্পিত উন্নয়নের কথা বলছিলেন মেয়র বুলবুল। আপনার শহরে আপনার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটিকে মনে হয়েছে? নানা সংস্থার মধ্যে সমন্বয়ের কি অবস্থা, প্রভাবশালীদের দৌরাত্বের কি অবস্থা, আর পরিকল্পনাতে সমন্বয় আছে কিনা? আমার শহরে তেমন প্রথমে হচ্ছে পরিকল্পনার অভাব ছিল। এর জন্য আমি বাংলাদেশের খ্যাতনামা প্রখ্যাত প্রকৌশলী প্রফেসর জামিনুর রেজাকে আমার প্রধান উপদেষ্টা হিসাবে নিয়ে তার পরামর্শক্রমেই আমরা হাত দিয়েছিলাম। এখানে সমন্বয়হীনতার সবচেয়ে বড় প্রবলেম, কারণ এখানে অনেক সরকারি সংস্থা ছড়াগুলার গতি পরিবর্তন করেছিল, কিন্তু আমরা এখানে নিজেদের মধ্যে আলোচনা করে আমরা এটা যেমন গাবিয়ার খাল, যে গাবিয়ার খালে আপনারা শুনেছেন, এখানে আপনাদের মিডিয়ার মাধ্যমে প্রচারিত হয়েছে, সিলেটের সেই গাবিয়ার খালটা ভরাট হয়ে ছিল, সেখানে আমরা ছড়া উদ্ধার করে খনন করে সেখানে আমরা স্পিড বোট দৌড়িয়েছি, যার কারণে বিগত সময়ের চাইতে এবারে প্রবল বৃষ্টি বাদল হওয়া সত্ত্বেও আমরা প্রায় 70-80 ভাগ এলাকা জলমুক্ততা থেকে আমরা মুক্তি পেয়েছি। বাকি যেটুকু হয়েছে বিগত দিনে আমি অনুপস্থিত থাকার কারণে, নতুবা এটা যদি আমরা সেই সংস্কার অব্যাহত থাকতো
তাহলে আশা করি এবং জনগণের যেভাবে সহযোগিতা পেয়েছি আমরা এটাতে আমি আমার সিটিকে মনে করি জলবদ্ধতার হাত থেকে মুক্ত করতে পারবো। বরিশালের মেয়রের কাছে যেতে চাই। আহসান হাবিব কামাল, আপনি বলছিলেন যে আপনি মনে করেন যে প্রায় 16 বছর ধরে নগর কর্তৃপক্ষের দায়িত্বতে থাকবার কারণে আপনি মনে করেন যে অনেক উন্নতি হয়েছে বরিশালের জলাবদ্ধতার। সাধারণভাবে কি বরিশালের নগর কর্তৃপক্ষই এই দায়িত্ব পালন করছে নাকি সেখানেও নানা সংস্থার মধ্যে সমন্বয়ের একটা সমস্যা আছে? সমন্বয়ের সমস্যা সবখানেই আছে এবং আমরা যে সমস্যাগুলো পড়ি সেটা হলো যে বরিশাল, আমি আগে বলেছি, নদী খাল বেষ্টিত ওই শহরটি। এই খালগুলা মরে গিয়েছে। এই খালগুলা এখন ঠিক পানি ঠিকমতো প্রবাহিত হয় না এবং শহরের পানিও ঠিকমতো নামতে চায় না। তা আবার কিছু দখলদাররা সে খালগুলো দখল করেছিল, সেই দখলদারকে আমরা উচ্ছেদ করেছি এবং আমরা ইতিমধ্যে 300 কোটি টাকার ডিপিপি পাঠিয়েছি, যেটা ডেভেলপমেন্ট প্রজেক্ট। এই খালগুলো যদি কাটা হয় এবং খালগুলো কাটা এবং পাশে ওয়াকওয়ে আর নির্মাণ যদি আমরা করতে পারি, এই খালগুলো কাটতে পারলে আর বরিশালে ইনশাল্লাহ কোনো পানি জমবে না। অধ্যাপক আলী আশরাফ, ব্যাপারটা কি এরকম কিনা? চট্টগ্রামের অভিজ্ঞতাটি তো আপনি বলবেনই, মানে ব্যাপারটা শুনে মনে হচ্ছে সিলেট, বরিশাল এবং রাজশাহীর মেয়রের কাছ থেকে যে আমরা খাল, নালা, ছড়া নানা কিছু বন্ধ করে নানা উন্নয়ন কাজ করেছি, সরকারের বিভিন্ন সংস্থাও করেছে, কিন্তু এখন শেষ পর্যন্ত আবারও সেই খাল, নালা, ছড়াগুলো তাদের আগের গতিপথে ফিরিয়ে আনা এবং খনন করা ছাড়া আসলে জলাবদ্ধতা নিরসনের কোনো উপায় খুঁজে পাওয়া যাচ্ছে না। রাইট, আপনি ঠিক বলেছেন। এবং চট্টগ্রামের অবস্থাটা আরো সিরিয়াস। ওনারা যা বলেছেন তার চেয়ে অনেক বেশি সিরিয়াস। সেটা হচ্ছে যে চট্টগ্রাম নগরীতে গত 40-50 বছর ধরে খাল, নালা, নর্দমা দখল করার একটা মহোৎসব চলছে। আমি একটা উদাহরণ দিতে চাই আপনাকে। 1969-এ যে প্রথম ড্রেনেজ মাস্টার প্ল্যানটি হয়, সেই মাস্টার প্ল্যানে তারা চট্টগ্রাম শহরের ভিতরে সমস্ত খাল, নালাগুলিকে জরিপ করে চট্টগ্রাম শহরের ভিতরে 70টি খাল পেয়েছিল। 70 তারা 100 মাইলের মতো খালের দৈর্ঘ্য বরাবর জরিপ করে খালের গভীরতা, খালের পাশ কত সব রেকর্ড করে, সেটা তাদের রিপোর্টে তারা উল্লেখ করেছেন। আর এখন কিছুদিন আগে চট্টগ্রামের মাননীয় মেয়র বলেছেন চট্টগ্রাম শহরের ভিতরে 38টি খালকে তারা মেইনটেইন করেন। তার মানে 38টির পরে বাকি 70 পর্যন্ত বাকি খালগুলি গেল কই? মানে অর্ধেকে নেমে এসেছে খাল। কিরকম হয়, সরকারি সংস্থা থেকে শুরু করে আমরা সাধারণ মানুষ পর্যন্ত প্রত্যেকে আমরা খাল দখল করার প্রতিযোগিতায় নেমেছি। এবং এমনও আছে যে RSCS এ খাল ছিল, BSA এসে সেটা জমি ভিটা হয়েছে এবং সরকারের কাছ থেকে ওটার জন্য ক্ষতিপূরণ নিয়েছে যখন সরকার, অর্থাৎ খাল বিক্রি করে টাকা নেওয়া হয়েছে। এরকম নজিরও চট্টগ্রামে আছেন। একটা স্পেসিফিক উদাহরণ দিই আপনাকে। চট্টগ্রাম শহরে প্রিমিয়ার ইউনিভার্সিটি নামক ইউনিভার্সিটিটা যে খালের উপর আছে সেটার নাম হিজরা খাল। খাল দখল করে ইউনিভার্সিটিটা হয়েছে। সেই খালটা অরিজিনাল ছিল 50 ফিট, আপনার ইউনিভার্সিটির নিচে সেটা এখন 10 ফিট। এবং সেই একই খাল চট্টগ্রাম শিল্পকলা একাডেমির সামনে যখন এসেছে সেটি এখন 2 ফিট হয়ে গেছে। এবং এটি একদিনে হয়নি। এবং এই জায়গাটা উচ্ছেদের কর্মকাণ্ডটা করা উচিত ছিল ভূমি প্রশাসনের, ডিসি সাহেবের বা ভূমি মন্ত্রণালয়ের। কারণ RS এবং CS অনুযায়ী অ্যালাইনমেন্টগুলিকে চিহ্নিত করা সোজা সম্ভব। RS দাগের মধ্যে কে কোথায় এগুলি দখল করে, খাল দখল করে বাড়ি বানিয়েছে, বৈঠকখানা বানিয়েছে কিংবা উঠান বড় করেছে, সেটা বের করা কিন্তু খুব কঠিন না। এখন সবাই আমার কাছে মনে হচ্ছে যেন চোখের মধ্যে রঙিন চশমা পরে রেখেছে, কেউ দেখেও দেখতেছে না। অধ্যাপক আলী আশরাফ, আপনি মনে খুব সুন্দর একটা জিনিস পরিষ্কার করেছেন যে ঢাকা চট্টগ্রামে বোধহয় বেশি উন্নয়ন হয়েছে বলেই বেশি গভীর হয়ে দাঁড়িয়েছে সমস্যা। আমি একটা বিরতির পর ফিরে 3 মেয়রের কাছে জানতে চাইবো যে এই যে খাল, নালা, ছড়া দখল মুক্ত করা, প্রভাবশালীদের থেকে মুক্ত করা, তাদের আগের পর্যায়ে ফিরিয়ে আনা, সেটা কতটা কঠিন হচ্ছে তাদের জন্য। একটা বিরতির পর দর্শক থাকুন টেলিফোনে, টেলিভিশনে, ইউটিউবে, ফেসবুকে।
দর্শক, ফিরে এলাম রাজকাহনে। আমাদের সঙ্গে আছেন রাজশাহী, বরিশাল, সিলেটের মেয়র এবং চট্টগ্রামের একজন নগর পরিকল্পনাবিদ আছেন। আপনারাও একজন দর্শক আছেন ফোনে, আমি তার ফোনটি নিয়ে নিতে চাই। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন বা মতামত দিন। আমার নাম মোহাম্মদ আসলাম, আমি বরিশাল থেকে বলছি। জি বলুন। হ্যাঁ, আমি বলছি মেয়র হাসান আরিফ কামাল ভাইয়ের কাছে। হ্যাঁ, আমি ওই হিরণ সাহেবের আমলে অনেক আমাদের পাঁচনাম ওয়ার্ডে অনেক ড্রেন হয়েছে, কিন্তু এখনকার ওই ড্রেনগুলো এখনো কাজ অসম্পূর্ণ রয়ে গেছে, অনেক কাজই হয় না, এখনো অসম্পূর্ণ রয়ে গেছে। পানি জমা থাকতেছে, মশা অনেক মশা, ঠিক আছে। সেই জন্য আমরা আছি খুব বিপদে, এবং সে হওয়ার পর হইতে এখন ধরে আমরা তাকে আমরা মনে হয় না পাঁচনাম ওয়ার্ডে কিভাবে দেখছি, ঠিক আছে, একবারও। 5 নম্বর ওয়ার্ডে অনেকগুলো ড্রেনের কাজ হিরণ সাহেবের আমলে শুরু হয়েছিল, এখনো শেষ হয়নি, সেটা বলছেন? সেটাই, হ্যাঁ। জি, অসংখ্য ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে ফোন করেছিলেন হাসান হাবিব কামাল, আপনাকে দর্শক জানতে চাইছেন যে 5 নম্বর ওয়ার্ডে অনেকগুলো ড্রেনের কাজ শেষ হয়নি এবং যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে সেখানে অনেক মশাও হচ্ছে। 5 নম্বর ওয়ার্ডে যে ড্রেনের কাজ ছিল, সেই ড্রেনের কাজ তো আমি করেছি, সাথে সাথে ওনার উপর আমি আস্থা রেখেই বলছি সেই কাজটা তো করেছি, তার উপর সেই পাশে যে রাস্তা ছিল না, সেই রাস্তাগুলো আমি করে দিয়েছি। এখন ওই 5 নম্বর ওয়ার্ডে অনেক কাজ হয়েছে, ওখানে কোনো জলাবদ্ধতা নাই, এবং যদি জলাবদ্ধতা থাকে, যিনি প্রশ্ন করেছেন আমার সঙ্গে উনি যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি সেটা সমাধান করে দেব। মেয়র, আমি যদি আপনাকে এর সঙ্গে এই প্রশ্নটিও করি, মেয়র কামাল, হাসান হাবিব কামাল, আপনাকে, যে আমাদের অনেক দর্শকই আপনাদের সকলের উদ্দেশ্যেই লিখছেন যে পানি জমে থাকার দায় তো অবশ্যই মেয়রদের, সিটি কর্পোরেশনকে নিতে হবে, না হলে জনগণকে জবাব দেবেন কে? এবং এস এম নিয়াজ মোর্শেদ বলছেন সব রকম নদ নদী, খাল বিল, ডোবা পুনরায় ড্রেজিং করলে হয়তো এই সমস্যা কমবে। তারা অনেকেই মনে করেন যে রক্ষণাবেক্ষণে সিটি কর্পোরেশনের একটা গাফিলতি থেকে যায়। হাসান হাবিব কামাল, আপনার কাছে প্রথম যেতে চাই। আর আপনি প্রভাবশালীদের দৌরাত্ম্য বোধ করেন কিনা শহরকে অবৈধ দখল মুক্ত করতে? শহরকে অবৈধ দখলমুক্ত প্রায় করা হয়েছে। আমরা বরিশাল সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসনের সহায়তায় আমরা অনেক দখলমুক্ত করেছি, এবং প্রায় দখলমুক্ত করেই আমরা কিছু ডিপিটি পাঠিয়েছি, যেটা ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোফাইল, এটা আমরা পাঠিয়েছি এখানে যা লাগে সেগুলো করার জন্য। এইগুলা হয়ে গেলে ইনশাল্লাহ সব জায়গার পানি থাকবে না। আরেকটা কথা আমি বলতে চাই যে গত বছর 55 বছরের রেকর্ড ভেঙে বৃষ্টি হয়েছে, রেকর্ডকে ভেঙেছে 55 বছরের রেকর্ড এটা এবং বৃষ্টি হয়েছে, সেই সাথে জোয়ারের পানিও শহরের ভিতরে ঢুকে গিয়েছিল, কিন্তু আবার যখন ভাটা হয়েছে তখনই আমাদের পানি নেমে গেছে, এবং নদীর পানি নেমে যাওয়ার সাথে সাথে আমাদের শহরের পানিগুলো নেমে গেছে। হাসান হাবিব কামাল, আপনাকে দৃশ্যতই আপনার জলাবদ্ধতা নিরসনে আপনার নেওয়া ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট বলে মনে হচ্ছে। আরিফুল হক চৌধুরী, আপনার কাছে যেতে চাই যে আপনি মনে করেন কিনা যে সিলেটে নালাগুলো, ছড়াগুলো রক্ষায় প্রভাবশালীদের দৌরাত্ম্য সামলে সেগুলো রক্ষায় এবং সেগুলোকে আগের আকারে প্রকারে ফিরিয়ে আনার সক্ষমতা সিলেট সিটি কর্পোরেশনের আছে? যদি না থাকে তাহলে অন্য সংস্থাগুলো সহায়তা করছে কিনা যথাযথ? দেখুন, আমার এখানে অন্যান্য সংস্থা যেমন নগর, যে আপনার
ডেভেলপমেন্ট এগুলা নাই। এটা সব কিছু সিলেট সিটি কর্পোরেশনেরই দ্বারা আমাদের করতে হচ্ছে। এবং আমি সবচেয়ে বেশি আপনার মাধ্যমে আমার নগরবাসীর প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের এই ছড়া খালগুলা যেগুলা আমাদের প্রয়োজনে যা লাগছে আমাদের সিলেটের নগরবাসী আমাকে তারা তাদের স্বইচ্ছায় দিয়ে দিচ্ছেন, যার জন্য আমরা বিগত দিনের তুলনায় আমরা আমাদের ছড়া খালগুলো খনন করে এটা জলবদ্ধ হাত থেকে নিরসন করতে সম্ভব হয়েছি। এখানে যেটা প্রয়োজন আছে সমন্বয়ের জন্য, এখানে সিটি গভর্নমেন্ট ছাড়া অনেক ডেভেলপমেন্ট প্রোগ্রাম করা সম্ভব হচ্ছে না। এর জন্য আমরা সবসময় স্থানীয় সরকারকে শক্তিশালী করার কথা বলি, কিন্তু এখানে পর্যায়ক্রমে স্থানীয় সরকারকে দুর্বল করার জন্য, জনপ্রতিনিধিকে দুর্বল করার জন্য যেগুলা আইন তৈরি করা সেগুলো আমার মনে হয় ভেবে চিন্তা ভাবনা করা প্রয়োজন রয়েছে। কারণ এই জনগণের স্থানীয় সরকারকে যদি শক্তিশালী না করা হয় তাহলে কিন্তু এই উন্নয়ন করা সম্ভব হচ্ছে না। কারণ একে অপরের সমন্বয় ছাড়া, পরিকল্পনা ছাড়া কোনো উন্নয়ন সম্ভব হবে না। এখানে আমি আশা করি যে সরকার এই ব্যাপারে তবু মেয়র আরিফুল হক চৌধুরী, নিশ্চিতভাবেই আপনি বলছিলেনই যে নগর পরিচালনায় মূল দায়িত্বটাই আপনারা পালন করেন, সেটা নিশ্চয়ই আপনাকে কাজ করতে কিছুটা বেশি সুবিধা দিচ্ছে। মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, আপনার অভিজ্ঞতা বলুন যে প্রভাবশালীদের কাছ থেকে খালা নালা উদ্ধারে আপনি কোনো বিশেষ সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা, এবং রাজশাহী সিটি কর্পোরেশন আসলে কতটা ক্ষমতা ভোগ করে? ধন্যবাদ আপনাকে যে সময় উপযোগী একটি প্রশ্ন আমাকে করেছেন। আমি অত্যন্ত আনন্দিত যে রাজশাহী সিটি কর্পোরেশন সহ যে 5টি সিটি কর্পোরেশন, 8টি সিটি কর্পোরেশন রয়েছে, ইতিমধ্যে দেখেছেন একটি ব্যতিক্রমধর্মী আচরণ কিন্তু সরকারের হয়েছে। ঢাকা সিটি কর্পোরেশনকে ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে এবং রংপুর সিটি কর্পোরেশনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে এবং নারায়ণগঞ্জকে উপমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে। আপনাদেরকে জেলে রাখা হয়েছে। বাদবাকি যে সিটি কর্পোরেশনগুলি আছে চিটাগাং সহ, সেই সিটি কর্পোরেশনে কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে সেই দায়িত্ব দেওয়া হয়নি। এটি অত্যন্ত একটা লজ্জাস্কর ব্যাপার এবং স্থানীয় সরকারের যে প্রতিনিধি হিসাবে আমরা, নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমাদেরকে অত্যন্ত পীড়া দেয় এবং জনগণ এতে অত্যন্ত মর্মাহত। আমি একটি বক্তব্য দিতে চাই খালি, যে সিটি গভর্নর ছাড়া সমন্বিত উন্নয়ন করা সিটি কর্পোরেশনের পক্ষে সম্ভব নয়। কেননা আরডিএ, নগর উন্নয়ন কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড, তারপরে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ এবং ডিসি অফিস, ভূমি মন্ত্রণালয় এবং আমাদের LGED, এই 4-5টি প্রতিষ্ঠান যদি সমন্বয় করা না হয় আর সরকারের প্রকল্প যদি মেগা না থাকে, তাহলে কিন্তু আমাদের ড্রেনেজ প্রকল্পকে উন্নয়ন করা আমাদের জন্য অত্যন্ত দুরূহ। মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, আপনার কাছেই যদি এই উত্তরটা নিয়ে আমি আসলে নগর পরিকল্পনাবিদের কাছে যাই, যে অনেক দর্শকই জিজ্ঞেস করছেন যে তাহলে আপনারা প্রতিশ্রুতি দেন কেন, জলাবদ্ধতা নিরসন করতে পারবেন আপনারা, কাজে আসবার মানে নির্বাচিত হওয়ার আগেও তো আপনারা জানেন যে নগর কর্তৃপক্ষের ক্ষমতা সীমিত, আরো অনেকগুলো সংস্থা কাজ করছে। 5 বছরে মেয়রদেরকে কাজ করার অনুমতি দেওয়া হোক, তাহলেই আমরা প্রত্যেকটি জনগণের দ্বার প্রান্তে আমরা ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং সমস্ত কিছু আমরা কমপ্লিট করে আমরা জনগণকে তার আমাদের কথা অনুযায়ী এবং জনগণের যে সেবা, সেই সেবাটি আমরা নিশ্চিত করতে পারবো। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমার নদাপাড়ার যে ভদ্রলোক আপনার কাছে রিং করেছিল এবং আমাকে প্রশ্ন করেছিল, আমি নদাপাড়ার মানুষের জন্য আসলেই আমার দুঃখ প্রকাশ করছি যে নদাপাড়া একটি বিশাল ওয়ার্ড, 3টি ওয়ার্ডের সমান একটি ওয়ার্ড। আপনি নিশ্চয়ই সেটা দেখবেন। অধ্যাপক আলী আশরাফ, আপনার কাছে যেতে চাই। মেয়রেরা যে কথা বললেন এই যে নানা সংস্থার মধ্যে, কিন্তু সিলেটের মেয়র বললেন আবার যে তার ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন, তিনি বিশেষভাবে এক রকমের নগরের দায়িত্ব তিনি পালন করেন এবং সিলেটের নগরবাসী নিজেরা ইচ্ছুক হয়ে নালা ছড়া ছেড়ে দিচ্ছে। এটা একটা খুব ব্যতিক্রমী ঘটনা, এমন ঘটনা ঢাকা, চট্টগ্রামে দেখা যায় না। আমি আপনার কাছে জানতে চাইবো যে এই যে নগর সরকারের কথা বললেন মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, আপনারা নগর পরিকল্পনাবিদেরা তো এই কথাটা দীর্ঘ সময় ধরে বলে আসছেন।
আপনি ঠিকই বলেছেন এবং আমি এই দুইজন মেয়রকে ধন্যবাদ দিচ্ছি, ওনারা সিটি গভর্নমেন্টের কথা বলেছেন। আসলে ওয়ান আমব্রেলা গভর্নমেন্ট যদি হয় তাহলে ম্যানেজমেন্টটা সোজা হবে। এটি প্রথম ঢাকার মেয়র হানিফ বলেছিলেন, তারপরে চট্টগ্রামের মেয়র ABM মহিউদ্দিন চৌধুরী তিনিও সিটি গভর্নমেন্টের কথা বলেছিলেন। কিন্তু আমার কেন জানি মনে হয় আমরা ইন এ ট্রু সেন্স কেন্দ্রে যারা আছে তারা ডিসেন্ট্রালাইজেশনটা চায় না। আমাদের সংবিধানে পরিষ্কার আছে যে ডিসেন্ট্রালাইজেশন করতে হবে, কিন্তু অবস্থা দৃষ্টে মনে হচ্ছে অল রোডস আর হেডিং টুয়ার্ডস ঢাকা, সবকিছু ঢাকাতে কেন্দ্রীভূত হয়ে আছে। সংবিধানে বলতেছে ডিসেন্ট্রালাইজেশন, বাট ডিফল্ট মেকানিজম উইদিন দ্য সিস্টেম হচ্ছে সেন্ট্রালাইজেশন, যে আমাদের সেন্ট্রালাইজেশন করার টেন্ডেন্সিটা আছে, সেই জায়গাটা থেকে আমাদের সরে আসতে হবে। আমি এখন একটা উদাহরণ দিতে চাই আপনাকে। 95-এ আমাদের যে মাস্টার প্ল্যানটি হয় চট্টগ্রামের, সেখানে 4টা কম্পোনেন্ট ছিল, সে ড্রেনেজ মাস্টার প্ল্যান, ট্রান্সপোর্টেশন মাস্টার প্ল্যান, আর একটা হচ্ছে আরবান এরিয়া প্ল্যান বা স্ট্রাকচার প্ল্যান, এটা ছিল। সঙ্গে যেটা চতুর্থ যে জিনিসটা ছিল সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম, মানে যদি আমরা সিটি গভর্নমেন্ট না করি সেই ক্ষেত্রে আমরা সমন্বয়টা কেমনে করব তার জন্য একটা অর্গানোগ্রাম করে একটা প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু 1999 সনে গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে সব অনুমোদন হয় এই চতুর্থ কম্পোনেন্টটা বাদে। তার মানে আমাদের সব অনুমোদন দেওয়া হলো এক্সেপ্ট দ্য ইঞ্জিন, যেটা কাজ করবে, যে ইঞ্জিনের মাধ্যমে কাজটা হবে, সেই ক্ষমতায়নটাই করা হলো না। যার ফলে মেয়র মহোদয় চট্টগ্রামের, ইভেন সম্ভবত ঢাকাতেও তাই হয়, এনারা সবসময় অসহায় হয়ে পড়েন। একেবারে এটি মেয়র মহোদয়দের কথা। আমি অধ্যাপক আলী আশরাফ একদম সংক্ষেপে আপনার কাছ থেকে জানতে চাইবো যে আমাদের অনেক দর্শকই লিখছেন যে মেয়ররা শেষ পর্যন্ত পারবেন না, কারণ তাদের পারতে দেওয়া হবে না, জনগণের জবাব কে দেবেন? আবু বকর স্বপন, আশরাফুল আলম স্বপন লিখছেন যে মেয়ররা পারবেন না। আবু বকর সিদ্দিক আকি, বর্ন টু ডাই, এরা লিখছেন যে সিটি কর্পোরেশনগুলোর ব্যর্থতার দায়ভার কেউ না নিলে জনগণকে জবাব দেবে কে? আপনি কি আশাবাদী? আপনি কি মনে করেন যে জনগণ শেষ পর্যন্ত জবাব পাবে? জলাবদ্ধতা নিরসনে কে কাজ করছে, কার দায়িত্ব? আমি অবশ্যই আশাবাদী। আমি মনে করি যে এটা সমাধান হবে, কিন্তু মুশকিল হচ্ছে আমরা সকলেই সমস্যাটা জানি, আমরা এটা সমাধানটা জানি, মুশকিল হচ্ছে আমরা সমাধানটা করছি না। আমাদের এই যে এই পর্যন্ত যে মাস্টার প্ল্যানগুলি করা হয়েছে ড্রেনেজের, প্রত্যেকটাতে সমাধানটা বলা আছে, কিন্তু সমাধানটা কে করবে? কেউ না কেউ, somebody should take the responsibility। এখন একটা কাজ যদি আমরা করতে পারতাম, যে জবাবদিহিতা, যদি জনপ্রতিনিধি কাজ করে নাই তারও বিচার হওয়া উচিত, আমাদের সিভিল ব্যুরোক্রেট কাজ করে নাই তারও বিচার হওয়া উচিত, টেকনিক্যাল ব্যুরোক্রেট আমাদের মতো লোকজন যারা কাজ করে নাই তাদেরও বিচার হওয়া উচিত। যদি আমরা সবাই বিচার, অধ্যাপক আলী আশরাফ, সে এক আদর্শ সিচুয়েশন হতো বটে। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক আলী আশরাফ, ধন্যবাদ মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, ধন্যবাদ মেয়র আরিফুল হক চৌধুরী এবং ধন্যবাদ মেয়র আহসান হাবিব কামাল। দর্শক ধন্যবাদ আপনাদের যারা সঙ্গে ছিলেন রাজকাহনের প্রথম পর্বে। পরবর্তী পর্বে ঢাকার জলবদ্ধতা কোনো কাজ হচ্ছে এই নিয়ে আলোচনা করবেন রাজুকের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী নুরুল হুদা, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার যুগ্ম সম্পাদক স্থপতি ইকবাল হাবিব এবং জল প্রশাসন ইনস্টিটিউটের চেয়ারম্যান প্রকৌশলী ইমামুল হক। সঙ্গে থাকবেন আপনি টেলিভিশনে, টেলিফোনে, ফেসবুকে, ইউটিউবে।